পবিত্র শবে বরাতের রাতে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল, জিকির আজকর আর নফল ইবাদতে আল্লাহর নৈকট্য লাভের আশা। সংস্কার সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশনের সভা আজ, মতামত দেবে বিএনপি জামাত সহ কয়েকটি দল। এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আলাপ আলোচনা করে সমঝোতার ভিত্তিতে সংস্কারের ব্যাপারে সিদ্ধান্ত এনে আমরা মনে করি জাতীয় নির্বাচনের ব্যাপারে অচিরেই আমরা আরো সুনির্দিষ্ট সিদ্ধান্তে আমরা আসতে পারব। অবাক করার পরামর্শ রিজভির। অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ হাসানের জানাজা শেষে কফিন মিছিল, গণহত্যার দায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি। কোন অপশক্তি যদি তাদের রাজনৈতিক হীনস্বার্থে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আনার জন্য আবার প্রচেষ্টা চালায়, হয়তো বা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা আরো 2000 জন শহীদ হব, কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দল হিসেবে জামায়াতের নিবন্ধন ফেরত না দেয়া লজ্জার, নরসিংদীতে কর্মী সম্মেলনে বললেন আমির, জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান। বসন্ত ভালোবাসায় রঙিন নতুন বাংলাদেশ, নগরীতে তারুণ্যের ঢল। নতুনকে সুন্দরভাবে বরণ করে নেওয়ার একটা কৌশল। যে দলই আসুক না কেন, অন্তত আমাদের দেশে সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক। ফাগুনের রং লেগেছে 21-এর বইমেলা প্রাঙ্গণে। বাংলাদেশে পট পরিবর্তনে মার্কিন সংশ্লিষ্টতা নাকচ করলেন ট্রাম্প, ভারতকে যুদ্ধ বিমান দেওয়ার প্রস্তাবে ক্ষুব্ধ পাকিস্তান। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ, দুবাইয়ে বুধবার প্রতিপক্ষ ভারত, যে কেউ হতে পারে গেম চেঞ্জার, বললেন ফাহিম। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছে আমি কাজী আশা। দেখছিলেন সংবাদ শিরোনাম। এর আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। ভাগ্য রজনী পবিত্র শবে বরাত আজ। এই মহিমান্বিত রাতে গুনাহ মাফের আশায় ইবাদত বন্দেকি আর জিকির আজকারে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশজুড়ে মসজিদে মসজিদে চলছে দোয়া মাহফিল। মুসল্লিরা বলছেন তারা বিশ্ব মুসলিম উম্মার মধ্যে শান্তি কামনা করছেন, দেশের দ্বন্দ্ব কলহ থেকে মুক্তি কামনা করছেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ সারা দেশের মসজিদগুলোতে মুসল্লিরা ব্যস্ত দোয়া আর নফল নামাজে। কেউ কেউ আবার বাড়িতে বসে করছেন নফল ইবাদত। প্রিয়জনদের কবর জিয়ারতেও ব্যস্ত অনেকে। এই রাত্রিতে ইনশাল্লাহ আল্লাহর কাছে আমরা চাইবো, দেশের জন্য চাইবো দেশের মঙ্গল আসে। আমরা চাইবো এদেশের সহ বিশ্বের সকল মুসলমান যেন ভালো থাকে, সারা দুনিয়ার সমস্ত মুসলমান যেন বাই বাই হয়ে আমরা চলতে পারি। পৃথিবীর যেখানে যেখানে মুসলমানরা মজলুম তাদের জন্য দোয়া করবে। উম্মতের ওয়াহাদাত, দুনিয়ার সমস্ত কালেমা বলনেওয়ালা মুসলমান যেন একসাথে থাকতে পারে, এক জুমরার ভিতরে থাকতে পারে, সে দোয়া আল্লাহর কাছে আমরা করব। ভাগ্য রজনী পবিত্র শবে বরাতে আল্লাহর নৈকট্য লাভের আশায় নফল ইবাদতে ব্যস্ত মুসল্লিরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আজিমপুর থেকে রিশাদ অর্ণব ও বিশ্ব ইজতেমার মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নাজমুল হুদা। প্রথমেই যাব আজিমপুরে, সেখানে আছেন রিশাদ অর্ণব। অর্ণব, শবে বরাতের ফজিলত সম্পর্কে কি বলছেন ধর্মপ্রাণ মুসল্লিরা? অর্ণব, আপনি এখন বায়তুল মুকাররমে আছেন, সেখানে মুসল্লিরা কি বলছেন জানাবেন। সেখানেই
জি, আসলে যেমনটি বলছিলেন যে আজ কিন্তু পবিত্র শবে বরাতের রাত। পবিত্র শবে বরাত নিয়ে যদি বলতে চাই, এর আরবি শব্দ কিন্তু লাইলাতুল লাফসি বিন শাবান। মূলত হিজরি সনের যে শাবান মাসের যে 14 তারিখ মধ্যগত দিবাগত রাত, সেই রাতে কিন্তু আসলে শবে বরাতের যে তাৎপর্য, সেই জন্য কিন্তু মুসল্লিরা ভিড় করছেন বাইতুল মোকাররমের মসজিদে। আমরা সন্ধ্যা থেকে কিন্তু অবস্থান করছিলাম বাইতুল মোকাররমের ঠিক সামনে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু হাজারো মুসল্লির ঢল আসলে এই বাইতুল মোকাররম, বাংলাদেশের যে জাতীয় মসজিদ, সেখানে। এই সময় কিন্তু আসলে আমরা যদি একটু দেখতে চাই যে মুসল্লিরা আসলে এখনো তাদের কেউ জিকির আজগার, কেউ নফল নামাজ, সকলে অনেক কিছু নিয়ে আসলে ব্যস্ত। শবে বরাতের তাৎপর্য নিয়ে যদি আমি একটু বলতে চাই আসলে, যে এই সময়ে এই রাতে কিন্তু আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করে দেন এবং রহমতের দরজা খুলে দেন বলে কিন্তু বলা আছে। শবে বরাত সম্পর্কে আসলে বিভিন্ন ধরনের হাদিস পাওয়া যায়, তবে এগুলো নিয়ে কিন্তু ইসলামী চিন্তাবিদদের মতে নানা ধরনের মতবাদ রয়েছে। তবে একটি হাদিস যদি আপনাদেরকে বলতে চাই, যে আল্লাহ তাআলা কিন্তু শাবানের রাতে তার সমস্ত সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং মুসলিম ও হিংসুক পোষণকারী ব্যতীত সকলকে আসলে ক্ষমা করে দেন বলে বলেছেন। তবে আমরা আসলে যেটি দেখতে পেরেছি, যে আমরা আজিমপুর কবরস্থানেও কিন্তু গিয়েছিলাম, তখন দেখতে পেয়েছি যে আজিমপুর কবরস্থানে অনেকেই আসলে তাদের পরিবারের সকলদের জন্য দোয়া করছেন। সবাই আসলে তার মৃত যে আত্মীয় স্বজন আছেন অথবা ভাই বোন বাবা মা আছেন, তাদের সবার আত্মার মাগফিরাত কিন্তু কামনা করছেন। এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নফল ইবাদতের মাধ্যমে অনেকেই আসলে নামাজ আদায় করে যাচ্ছেন বাইতুল মোকাররমে। তাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, যে তারা চায় যে পুরো বিশ্ববাসী বা মুসলিম জাতি যেন আসলে তাদের বৈষম্য ভুলে গিয়ে একত্রিত হয়ে ধনী গরিব সকলে একসাথে মিলে এই যে ইবাদত করা, আল্লাহর নৈকট্য লাভের আশায় যে ইবাদত করে তারা, এটি যেন তারা করতে পারে। তবে যেটি বলতে চাই, যে বাইতুল মোকাররমে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিছুটা কম ছিল। এবার মুসল্লিরা আসলে তাদের যে অবস্থান, তারা সহজে কিন্তু মসজিদে প্রবেশ করে তারা নামাজ আদায় করছেন। এই মুহূর্তে কিন্তু আমি যদি বলতে চাই, ঘড়ির কাঁটায় ঠিক 12টা বেজে 6 মিনিট। তবে মুসল্লিদের ঢল কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি। কেউ কেউ বসে আছে, কেউ জিকির আজগার করছে, কেউ বা নফল নামাজ আদায় করছে। আসলে এই মুহূর্তে যদি আমি কারোর সাথে একটু কথা বলতে চাই, একজনের সাথে, যে যেটু জানতে চাই যে আসলে কেন এসেছো আজকে, বা শবে বরাত আসলে কি কি করতে চাচ্ছ? আসল কথা, আমি নামাজ পড়তে মোট কথা এসেছি, আরও আমার একটা ভাইয়ের সাথে এসেছি, সবার সাথে আনন্দ যোগ করতে আসছি। আজকে আসলে মসজিদে এসে নামাজ আদায়ের পাশাপাশি কি প্রার্থনা করবেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে প্রার্থনা করব আমাদের দেশ যেন ভালো থাকে, কোনো বৈষম্য যেন না থাকে, এটাই। যেমনকি আসলে একজন স্কুল পড়ুয়া বাচ্চাও কিন্তু বলছিলেন যে তাদের যে আশা, যে তারা যেন দেশবাসী এবং সকলে যেন আসলে যেন সুস্থ ও শান্তিতে এই দেশবাসী থাকে। তো এই ছিল আসলে আমার কাছে বাইতুল মোকাররম থেকে সর্বশেষ। এই মুহূর্তে আমাদের আরেকজন সহকর্মী নাজমুল, তিনি কিন্তু আছেন টঙ্গী ইজতেমা মাঠে। আমরা সরাসরি চলে যেতে চাই তার কাছে। যেমনটি বলছিলেন, রাজধানীর খবর জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি বিশ্ব ইজতেমা, এবং আমরা দেখেছি যে এখানকার ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু যে নফল নামাজ, এবং এখানকার ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু যেহেতু একই সঙ্গে যে বিশ্ব ইজতেমা, একই সঙ্গে কিন্তু আবার যে এই শবে বরাত, এই দুইটি একসঙ্গেই তারা পালন করছে। এবং ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু ধর্ম ও বর্ণ নির্বিশেষে কিন্তু তারা কিন্তু একসঙ্গে, যেহেতু তারা একসাথে। আমরা যদি একটু আপনার সাথে কথা বলতে চাই, এই যে বিশ্ব ইজতেমা এসেছেন, আজকের এই দিনে আপনাদের আল্লাহর কাছে কি প্রার্থনা? আল্লাহর কাছে বিসমিল্লাহির রহমানির রহিম, ধন্যবাদ। আল্লাহর কাছে আমাদের অশেষ অশেষ রহমত, বিশ্বসম্মত সকল মুসল্লি উপস্থিত হয়েছে, এবং তার পাশাপাশি আজকে শবে বরাতের দিন, এটা সকল মুসল্লি বিশ্ব মুসলমানদের জন্য, এবং এটা একটা মানে খুব সুন্দর একটা উদযাপন, মানে যেটা বলা হয়, এবং সকল মুসল্লির অনুরোধ, এবং সকল মুসল্লি আল্লাহর কাছে যেটা চাইবে সেটাই তাদের জন্য সকল।
অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কথা বলতে চাই, আল্লাহর কাছে কি প্রার্থনা করেছেন? আপনি তো নফল নামাজ পড়ছেন, আজকে এই লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান একসঙ্গে নামাজ পড়ছেন, কি প্রার্থনা ছিল আল্লাহর কাছে? আলহামদুলিল্লাহ, আজকে প্রার্থনা ছিল আমাদের এই বিশ্ব ইজতেমা, মনে করেন যে যতগুলো হয়েছে তার মধ্যে এই সবে বরাতের মধ্যে আমরা পাইনি। এটা আমাদের একটা অনেক ভাগ্যবান মনে করে আমরা এটা আল্লাহ কাছে খুব শুকরিয়া আদায় করছি। আল্লাহ এটা সফল হয়েছে যে আমরা এটা অনেক বছর হইলো আমরা বিশ্ব ইজতেমা আসতেছি, কিন্তু এই সবে বরাত আমরা পাইনি। এটা আমাদের একটা সৌভাগ্য। অনেক ধন্যবাদ আপনাকে, যেমনটি আসলে বলছেন, এবং স্মরণকালের ইতিহাস তারা বলছে যে সবচেয়ে একই সঙ্গে কিন্তু যে এই 60 বছরে ইজতেমার মতো জায়গায় তারা এইভাবে কখনো শবে বরাত তারা পালন করতে পারেনি। এবার তারা আল্লাহর নৈকট্য লাভের জন্য তারা এসেছে, এখন কিন্তু তারা বিভিন্ন দোয়া করছেন। এই ছিল বিশ্ব ইজতেমা আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ রিশাদ অর্ণব আপনাকেও। টঙ্গীর তুরাগ তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শুক্রবার ইজতেমা ময়দানে একসাথে জুমার নামাজ আদায় করেন লাখো মুসল্লি। এ সময় দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মুনাজাত করেন মুসল্লিরা। এই পর্বে অংশ নিচ্ছেন সাতপন্থীরা। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শুক্রবার ভোর থেকেই ময়দানে আসতে থাকেন মুসল্লিরা। ফজরের নামাজের পর থেকে শুরু হয় আমবয়ান। এই পর্বে অংশ নিচ্ছেন সাদপন্থীরা। দুপুরে বৃহৎ জুমার জামাতে শরীক হন দেশি বিদেশি লাখো মুসল্লি। ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। নামাজ শেষে বিশ্ব শান্তি কামনায় মহান আল্লাহর নৈকট্য লাভে ফরিয়াদ জানান মুসল্লিরা। আমরা ইসলামের জন্য, ইসলাম শান্তি, ইসলাম সবকিছুর জন্য, ইসলাম নিরহ ঠান্ডা শান্তি, আমরা কোনো কাজ্যা ঝগড়া কোনো কিছুর মধ্যে নাই। নেক হয়ে চলার তৌফিক দান করে এবং সবাই যেন আমরা ভালো কাজ করতে পারি এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারি। এবারই প্রথম শবে বরাতের রজনীতে সমবেত হচ্ছেন ইজতেমার মুসল্লিরা। লাখো মুসল্লি একসঙ্গে পবিত্র শবে বরাতে ইবাদত বন্দেগীতে মশগুল হবেন। সূরা কালামা, নামাজ কিভাবে পড়তে হয় এবং সুন্নত বিষয় কিছু আছে, নিয়ম শৃঙ্খলা যেগুলো, এগুলো শিখতে আসি আমরা মুসাল্লিরা একত্রিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সহি সালামতে এই শবে বরাতের দিন, পবিত্র জুমার দিন এই ইজতেমার মাঠে আমাদের নামাজ আদায় করা তৌফিক দান করে। মুসল্লিদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছেন প্রায় ৭,০০০ পুলিশ সদস্য। আমরা পহরা রেখেছি, আমরা চেকপোস্ট রেখেছি, আমরা সিসি ক্যামেরায় লক্ষ্য রাখছি, আমরা ড্রোনের মাধ্যমে লক্ষ্য রাখছি, আপনারাও লক্ষ্য রাখছেন আমরা জানি। এই পর্বের আখেরি মোনাজাত আগামী রোববার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাগ আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে আজ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিন সংলাপে যাচ্ছে বিএনপি, জামায়াত সহ কয়েকটি দল। দেশের বর্তমান বাস্তবতায় ফ্যাসিবাদ ঠেকাতে রাজনীতিতে ঐক্য দরকার বলে মনে করেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের আশা, সংকট উত্তরণে ভূমিকা রাখবে দলগুলোর মতামত। মাহমুদ হাসানের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের বিভিন্ন সংস্কারের স্বপ্ন দেখায় অন্তর্বর্তী সরকার। নির্বাচন, দুদক, বিচার বিভাগ, সংবিধান সহ বিভিন্ন খাতে দিনবদলের আশায় গঠিত হয় সংস্কার কমিশন। তাদের সুপারিশ যাচাই বাছাই করতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে ৭ সদস্যের ঐকমত্য কমিশন। এবার সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার বৈঠক শুরু করছে ঐকমত্য কমিশন। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, দেশে আর ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে।
এ সময় বিএনপি নেতা আমানুল্লাহ আমান বলেন, গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও রাজনীতিতে এখনো ষড়যন্ত্র থামেনি। আমরা আশা করব জাতির যেটা প্রত্যাশা, দ্রুত একটি নির্বাচন দিয়ে জনগণের সরকার কায়েম হবে এবং জনগণ এই সরকার পরিচালনা করবে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রথম দিনই যাচ্ছে বিএনপি জামায়াত, যাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ গণতন্ত্র মঞ্চের 6 দল। দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক নিউজ 24-কে জানান, কেউ কেউ সংস্কার এবং বিচারকে নির্বাচনের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করছে। আমরা সংস্কারের ব্যাপারে তো প্রতিটা রাজনৈতিক দলের আমাদের পাবলিক কমিটমেন্ট আছে, সুতরাং একটা গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অনেকগুলো পরিবর্তন বা অনেকগুলো সংস্কার প্রয়োজন। প্রতিটা দলই সংস্কারের পক্ষে। কোনটা আমরা গ্রহণ করব, কোনটা আমরা হয়তো পরবর্তী সময়ের জন্য রাখবো, এটা আলাপ আলোচনার বিষয়। দল ও জোটের সাথে ঐকমত্য কমিশন আলাপ আলোচনা করে সমঝোতার মাধ্যমে জাতীয় নির্বাচনের ব্যাপারে দ্রুত সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানোর আশ্বাস প্রকাশ করেন তিনি। অনেকে বলবার চেষ্টা করছেন যে এত দ্রুত নির্বাচন চাইছেন কেন? বাস্তবে তো 16টা বছর মানুষ তো ভোট দিতে পারেনি। নির্বাচন সামনে রেখে সংস্কার কমিশনগুলোর সুপারিশের বিষয়ে দলগুলোর মতামত নেবে ঐকমত্য কমিশন, তারপরেই চূড়ান্ত হবে সংস্কারের রূপরেখা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। একটি মহল নির্বাচন নিয়ে বিলম্বের নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপি। নেতারা বলছেন, সরকারকে বিভ্রান্ত করতে একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছে। এমন বাস্তবতায় রুহুল কবির রিজভীর শঙ্কা, নির্বাচন নিয়ে বিলম্ব করে রাজনৈতিক শক্তিকে অবজ্ঞা করলে চরম পন্থার উদ্ভব হবে। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল নানা কথা বলে আগামী নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। যারা নির্বাচনের জন্য, নির্বাচনকে ধ্বংস করার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছেন, পক্ষান্তরে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করছেন। এদেশে মানুষের কথা বলার অধিকার করার চেষ্টা করেছেন, এদেশে মানুষের ভোটের অধিকার করার চেষ্টা করেছেন। তিনি বলেন, রোজার সামনে রেখে নিত্যপণ্যের দাম বাড়ছে। সরকার পরিবর্তন হলেও বাজার সিন্ডিকেট পরিবর্তন না হওয়ায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। সিন্ডিকেটের কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে একটি বিপ্লবকতার বিরুদ্ধে চেষ্টা করছে। পবিত্র শবে বরাত উপলক্ষে নয়াপল্টনের দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চাইলে দেশের সংকট আরো বাড়তে পারে। একটি বিশেষ দলের কথায় বিভ্রান্ত না হয়ে চলতি বছরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যদি আপনারা রাজনৈতিক শক্তিকে যদি খাটো করেন, রাজনৈতিক শক্তিকে যদি অবজ্ঞা করেন, তাহলে আপনার চরমপন্থা থাকবে। চরমপন্থা শুধু বাম দিক দিয়ে আসে না, ডান দিক দিয়েও আসে। এটা মাথার মধ্যে দিয়ে মাথায় রাখতে হবে। এই হোঁচট যাতে না হয় খায়, তো যে সংস্কারগুলো কথা বলছেন, এটার মধ্যে আলাপ আলোচনার মধ্যে নির্ধারণ করে আগে জাতীয় সংসদ নির্বাচন দিন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, যারা নির্বাচনকে ভয় পায় তারা নানা অজুহাতে জাতীয় নির্বাচন বিলম্ব করতে চায়। তারা আমার এই নির্বাচনকে আবার ষড়যন্ত্র করে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই ষড়যন্ত্র বাংলাদেশের জাতীয়তাবাদীর শক্তি 16 বছর হাসিনার কাছে আমরা মাথা নত করি নাই। এখনো এই সরকারকে সমর্থন দিল, নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করব। আয়নাঘর তৈরির দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপির এই নেতা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই ঈদের খুশিতে ডুডলস কিনলেই পাচ্ছেন হালিম মিক্স ও স্টিক নুডলস ফ্রি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। গণহত্যার দায়ে জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। এছাড়া গণহত্যাকারীদের বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে নিহত হন মোহাম্মদ হাসান। দীর্ঘ 7 মাস পর মিলল তার পরিবারের সন্ধান। শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কফিন মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়া ঘোষণা দেয় তারা। আমার ভাগ্নে কেমনে গেল, আমার ভাগ্নে কারা মারছে, আমরা তাদের বিচার চাই উপযুক্ত। আমি উপদেষ্টা যারা আছে সবার কাছে আমার এতটুকু দাবি, প্রধান উপদেষ্টা সহ, যে আমার ছেলের যারাই হত্যাকাণ্ডে জড়িত একজন করে ধরিয়া তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কোন অপশক্তি যদি তাদের রাজনৈতিক হীনস্বার্থ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আনার জন্য আবার প্রচেষ্টা চালায়, হয়তো বা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা আরো 2000 জন শহীদ হব, কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে। এদিকে নির্বাচনের আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার প্রতিরোধ দিবসের আলোচনায় বক্তারা বলেন, মধ্যপন্থী নতুন রাজনৈতিক দলের অন্যতম এজেন্ডা হবে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান তৈরি। সংবিধানকে যদি আমরা নতুন করে না সাজাতে পারি, তাহলে আমরা মনে করি একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেভাবেই হোক নির্বাচন হোক না কেন আমরা পাবো না আশা করি। গণ অবস্থানের মধ্য দিয়ে এই ইলেকশনের পূর্বেই আওয়ামী লীগের নিবন্ধন আমাদেরকে বাতিলের দাবিতে রাজপথ ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হতে হবে। ছাত্র জনতার যে রাজনৈতিক দলটি এই মাসেই জনগণের সামনে আসবে, আমাদের রাজনৈতিক লড়াই হবে গণপরিষদ নির্বাচন, আমাদের রাজনৈতিক লড়াই হবে একটি নতুন সংবিধান। গণহত্যাকারী আওয়ামী লীগের প্রতি কোনো দয়া না দেখিয়ে তাদের সামাজিক ও পারিবারিকভাবে বর্জন করতে রাজনৈতিক দলগুলো সহ সবার প্রতি আহ্বান জানায় নাগরিক কমিটি। জনপ্রিয় হয়েছে বাংলা। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াত আপোষহীন থাকবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ফ্যাসিবাদের কাছে মাথা নত না করায় জামায়াতের নিবন্ধন বাতিল করেছিল স্বৈরাচার। নিবন্ধন ফেরত না দেয়া জুলুম এবং বাংলাদেশের জন্য লজ্জার বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার নরসিংদীতে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। দীর্ঘ 25 বছর পর নরসিংদীতে জামাতের সম্মেলন, তাই সকাল থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থল ষাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয় মাঠে ভিড় বাড়ে কর্মী সমর্থকদের। কেন্দ্রীয় ও জেলা জামাতের নেতাকর্মীদের উপস্থিতিতে বাদ জমা সম্মেলন স্থল কানায় কানায় পূর্ণ হয়। আমরা এমন একটি দেশ করতে চাই যে দেশে মানুষ ন্যায় ও ইনসাফ পাবে, মানুষ বিচার পাবে। যেন তোনে প্রকারের নির্বাচন বাংলাদেশের মানুষ মানে না। 24-এর গণ অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে জামাত আপোষহীন বলে জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামাত ইসলামের নিবন্ধন ফেরত না দেওয়া জুলুমের শামিল। অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন, আমাদের প্রতীক সহ ফেরত দিন। আমাদের উপরে জুলুম করা হয়েছে, এই জুলুমের অবসান হোক। এ সময় কারামুদ্দি সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারের মুক্তির দাবিও করেন তিনি। জনাব এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি, তাকে এখনই মুক্তি দিতে হবে। যদি গড়িমসি করা হয়, বাংলাদেশ জামাত ইসলামী জনসম্পৃক্ত ন্যায্য দাবি সহ জনাব আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মাঠে নামতে বাধ্য। জামাত জুলাই গণহত্যার বিচার চায় জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, বিচারের নামে আর যেন কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হন। 71 হলো, দেশ স্বাধীন হলো। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। নতুন রূপ লাগে, তাক লাগানো
আস্থার জায়গায় কতটুকু পরিবর্তন দেখছেন? সংকটের থেকে মুক্তি পেয়ে গেছে বিষয়টি তা নয়, বাট সহনীয় পর্যায়ে আছে। 71% আমাদের এফডিআই কমে গেছে। সুষ্ঠু ব্যাংকিং ব্যবস্থা তখনই সম্ভব যখন দেশে সুষ্ঠু স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। নতুন বাংলাদেশের প্রথম বসন্ত, সঙ্গে ভালোবাসার উৎসব। বাংলার সবুজ প্রান্তরে ফাগুনের আহ্বান, তাই বাসন্তী রঙের পোশাকে সেজে গুজে ঘরের বাইরে আমোদে মানুষের সমাহার। রাজধানীর শাহবাগ, চারুকলা চত্বর, বাহাদুর শাহ পার্ক থেকে বইমেলা, সবখানেই লেগেছে ফাগুনের আগুন। মাসুদ সুমনকে সাথে নিয়ে সাফিয়াত রাশনার প্রতিবেদন। কংক্রিটের নগরীতে সুরের মূর্ছনায় লাগলো ফাগুনের রং, যে রং এড়িয়ে যাওয়ার সাধ্য নেই কারো। রেওয়াজ মেনে বসন্ত সাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা। কোকিল ডাকলো কিনা সেদিকে কান পাতার সময় এলো এই বসন্তকালে। নাচ, গান, কবিতায় ধূসর জীবন রাঙিয়ে দেওয়ার আয়োজনে মুগ্ধ সবাই। এবার বুঝি সকল কিছুর অবসান হয়ে শুধু আনন্দে মেতে উঠবে বাংলা। ষড়ঋতুর যে দেশ, সেটি আসলে একটা আলাদা বৈচিত্র্য আছে এই বসন্তে। ঋতুরাজের হাত ধরে এবারও নগরীতে ভালোবাসার দিন। বসন্ত ভালোবাসায় ডুব দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন অনেকেই। ভালোবাসা বসন্ত মিলে আমরা আর কোনো ঘৃণা চাই না, শুধু ভালোবাসা চাই। Beautiful, colorful, smiles, everybody having fun. ভালোবাসা কোনো বয়সের ফ্রেমে বাধা নয়, ভালোবাসা চিরন্তন। একই ফ্রেমে নানান বয়সী মানুষ, তাদের হাসি মাখা মুখ বলে দেয় শুধু রঙের খেলা নয়, এটি প্রেম, আনন্দ আর নতুন সূচনারও উৎসব। আমাদের কাছে প্রতিদিনই ভ্যালেন্টাইন্স ডে। দেশে যেন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। বসন্ত মানেই তারুণ্য, যে তারুণ্যে সাহসের কাছে হার মেনেছে ফ্যাসিবাদ। নতুন বাংলাদেশে প্রথম বসন্ত উৎসব, তাই খানিকটা ব্যতিক্রম। এই বসন্তটার সাথে সাথে মনে হচ্ছে নতুন কিছু শুরু হচ্ছে। যে দলই আসুক না কেন, অন্তত আমাদের দেশটা সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক। বাসন্তী ভালোবাসার আয়োজন ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে। শূন্য হৃদয়ও পরিপূর্ণ হোক ভালোবাসায়, ভরে যাক আনন্দে। সাফিয়া রাশনা, নিউজ 24, ঢাকা। ভালোবাসা ও বসন্তের রং লেগেছে রাজধানীর 5 তারকা হোটেলগুলোতে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করে মেক দ্য ডেট ভ্যালেন্টাইন অন দ্য আইলাইন ও এ ম্যান্ডিওস ভ্যালেন্টাইন। সুস্বাদু গ্রিলড আইটেম, লাইভ কুকিং স্টেশন, র্যাফেল ড্র ও বেস্ট কুপন অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছে অতিথিদের জন্য। এছাড়াও ভালোবাসা দিবসের সুন্দর মুহূর্তগুলো ধরে রাখতে রয়েছে ফটোবুথ। প্রিয়জনের সঙ্গে ভালোবাসার ক্ষণ উপভোগ করতে ছিল বিশেষ গানের আয়োজন। 13 থেকে 15 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা 30 থেকে রাত 10টা 30 পর্যন্ত চলবে এই আয়োজন। আমি চেষ্টা করি সবসময় স্পেশাল অকেশনগুলোতে ফ্যামিলিকে টাইম দেওয়ার। জবের জন্য অনেক সময় হয়ে ওঠে না, আজকে আলহামদুলিল্লাহ মেয়ের সাথে একটু টাইম পেলাম। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, যদি এটা ফার্স্ট টাইম আমি এখানে এসেছি, বাট সবকিছুই থিম ওয়াইজ ভালোই লাগছে এখানে এসে। ভালোবাসার মানুষদের জন্য আলাদা কোনো দিন লাগে না, সেটা আমিও বিশ্বাস করি, কিন্তু একটা দিন যদি একটু বিশেষভাবে উদযাপনের জন্য পাওয়াই যায়, মন্দ কি। সবাই চায় আসলে এই স্পেশাল দিনটাকে, অকেশনটাকে একটু ছবিতে এই মুহূর্তটাকে ধরে রাখতে, যাতে পরবর্তীতে হচ্ছে এই প্রেমটা তারা মনে করে আবার আমাদের এই প্রোগ্রামে এসে, তো তাদের জন্য আসলে এই আয়োজন। এটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।
ভালোবাসার পদক শুধু স্বামী কিংবা শুধু স্ত্রীর জন্য নয়। ভালোবাসা দিবসের প্রবর্তক শফিক রেহমান বলেন, ভালোবাসা দিবস এত ব্যাপকতা পাবে তা ভেবে তিনি কিছু করেননি। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ভালোবাসা দিবস উদযাপন পর্ষদের উদ্যোগে ভালোবাসা দিবসের ৩৩ বছর উদযাপন ও ভালোবাসা পদক ২০২৫ অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বলেন, ভালোবাসা পদক প্রবর্তন এর এই উদ্যোগকে স্বাগত জানায়। এ সময় তার সহধর্মিণী বলেন, ভালোবাসা দিবস শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সার্বজনীন রূপে প্রবর্তন হয়। ভালোবাসা পদক বিশ্বে একটি অভিনব ধারণা বলে জানান তিনি। ভালোবাসার বহুমাত্রিকতা তুলে ধরতে ২৫ ফেব্রুয়ারি ভালোবাসা পদক প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এছাড়া জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন তারা। পরে কেক কেটে ভালোবাসা দিবস উদযাপন করা হয়। আমি নিজের খেয়াল খুশি মতো কাজ করে গেছি, জনপ্রিয়তার জন্য বা কোনো পদের জন্য বা কোনো পদকের জন্য আমি কিন্তু দেখিনি। এটা একটা পদক হলে তো হবে না, স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা দুজনকে দিতে হবে। ভ্যালেন্টাইন্স ডে বললে সকলে ভাবে প্রেমিক প্রেমিকা, কিন্তু আপনারা ভেবে দেখেন মা, শিশু, পশু, প্রাণী, তারপরে নানান জিনিসের ভালোবাসা না থাকলে তো কিছুই চলে না। ফাগুনের রং লেগেছে ২১-এর বইমেলা প্রাঙ্গণেও। ছুটির দিনের সকালে প্রজাপতিদের উড়োউড়ি হই হুল্লোড়ে মুখর ছিল বইমেলার শিশু প্রহর। পছন্দের বই কিনতে এক স্টল থেকে আরেক স্টলে ঘুরে বেরিয়েছে তারা। শিশুরা অংশ নিয়েছে প্রতিযোগিতায়ও। বসন্তের প্রথম দিনে বর্ণিল সাজ পোশাকে আনন্দ মুখর ছিলেন বড়রাও। ৮ বছর বয়সী ছোট্ট স্নেহা বাবা মার সাথে সকাল সকাল হাজির বইমেলার শিশু প্রহরে। নানা আয়োজন উপভোগের পাশাপাশি কিনেছে পছন্দের বই, অংশ নিয়েছে প্রতিযোগিতায়। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। এখানে অনেকগুলো স্টল রয়েছে, আমি সেখান থেকে অনেকগুলো বইও পড়েছি, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। বই কিনলাম, ভূতের বই, গল্পের বই। বইমেলার যে সৌন্দর্য আমার খুব মজা লাগতেছে। প্রতি শুক্রবার সকালে শিশু প্রহর থাকায় কলকাকলিতে মুখর হয়ে থাকে মেলা প্রাঙ্গণ। এবার মেলায় সিসিমপুরের আয়োজন না থাকলেও রয়েছে শিশুদের নানা প্রতিযোগিতা। অভিভাবকদের মতে শিশুদের মেধা বিকাশে সহায়ক হবে এমন আয়োজন। শিশুর বিকাশের ধাপগুলো অনুযায়ী বিভিন্ন স্টলে বই পাওয়া যায়। আমি আসলে সেগুলোকে কেন্দ্র করি আসলে ওর জন্য বইগুলো কিনবার চেষ্টা করি। ভাষার মাঝ, ভাষা সম্পর্কে বাচ্চাদের জানানো এর চেয়ে বেস্ট অপশন হতে পারে না। ওরা যখন আস্তে আস্তে বড় হবে তখন নিজ থেকে আর কি বইমেলা এসে বা বই পড়ার যে অভ্যাসটা সেই জিনিসটা আর কি অব্যাহত থাকবে। এক স্টল থেকে অন্য স্টলে শিশুদের ছোটাছুটি যেন ফুলে ফুলে প্রজাপতিদের ঘুরে বেড়ানো। পছন্দের মতো বই দেখছে ও কিনছে তারা। পছন্দের তালিকায় রয়েছে কমিক্স, রূপকথা, গল্প, সায়েন্স ফিকশন, অঙ্ক নিয়ে মজার খেলা ও ছড়ার বই। প্রাণে প্রাণে শুদ্ধ সংস্কৃতির সঞ্চার এবং পাঠ্যাভ্যাস গড়ে তুলতে শিশু প্রহরের এই আয়োজন। বাংলা ভাষা চর্চার পাশাপাশি শিশু মনে দেশপ্রেমের বীজ বপনে এমন আয়োজক সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। এবার অর্থ বাণিজ্য সংবাদ। রাজধানীর বিভিন্ন বাজারে বেড়েছে ব্রয়লার মুরগি এবং গরুর মাংসের দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়েছে। তবে কমেছে শীতের সবজির দাম। অবশ্য বেড়েছে ফুলকপি, ব্রোকলি ও বেগুনের দাম। এসব সবজির দাম বেড়েছে সপ্তাহের ব্যবধানে ৫ থেকে ১০ টাকা। শীত মৌসুমের শেষ দিকে এসে বাজারে কিছুটা বাড়তি সবজির দাম। ফুলকপি ৩০ টাকা ও ব্রোকলি ৪০ টাকায় বিক্রি হয়েছে। এই দুই সবজির দামই বেড়েছে সপ্তাহের ব্যবধানে ৫ থেকে ১০ টাকা। বেগুনের দামও কেজিতে বেড়েছে ১০ টাকা। মানভেদে ১ কেজি বেগুন ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পাতাকপির দাম বাড়ছে, ফুলকপির দাম বাড়ছে, সম্পূর্ণ মালের দাম বেড়ে গেছে। 1 কেজি করলার দাম 130-40 টাকা। শীত চলে যাচ্ছে, সবজি এটা চলে যাচ্ছে। শীতের সবজি কমতেছে, গরমের সবজি যেটা বাইরে সেটার দাম বেশি মোটামুটি। আর শীতের সবজি আনতো খালা। সবজির দাম দেখলাম কম্পারেটিভলি বেশি। গত 2 সপ্তাহ থেকে এই সপ্তাহে 10 টাকা, 15 টাকা, 20 টাকা করে প্রত্যেকটাতে ডিফারেন্স দেখা যাচ্ছে।
তবে শবে বরাতকে কেন্দ্র করে বেড়েছে মুরগির চাহিদা। এ কারণে বাজারে ব্রয়লার মুরগির চাহিদা বেশি থাকায় বেড়েছে দর। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায়, যা গত সপ্তাহের তুলনায় 10 টাকা বেশি। মুরগির দাম, গরুর দাম, মাংসের দাম বেড়েছে, দ্যাটস ট্রু। আই ডোন্ট নো, ওদেরকে জিজ্ঞেস করলে বলে সাপ্লাই কম, বা সামটাইমস বলে যে খাবারের দাম বাড়ছে। ক্রেতারা একটু বেশি কিনতেছে, এই কারণে 10 টাকা বাড়তি। বাজারে চাপ আছে বেশি, এই কারণে। গত সপ্তাহে ছিল 190 টাকা, এখন এই সপ্তাহে 200 টাকা কেজি। এছাড়া বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে কেজিতে 750 থেকে 800 টাকায়। সবরাতুর উপলক্ষে মালের দাম বাড়ছে, তো এটা তো কাঁচা মাল একটু বাড়ছে, ওই সব একটু বাড়তি বেশি হচ্ছে। পণ্যের যদি দাম না কমে আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায়। একটা ধর্মীয় অনুষ্ঠানে কোনো কিছু নেওয়া কেনা না, এটা আমাদের জন্য খুবই ব্যয়বহুল হয়ে যায়। আমদানি কম, আবার আমদানি বাড়লে মাছের রেট কমে যায়, এই জন্য কাস্টমার কম। মাছের বাজারে বেড়েছে ইলিশের দাম, প্রতি কেজিতে 100 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 2500 টাকায়। আমদানি সংকটের কারণে এই দাম বলছেন বিক্রেতারা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের সময় হলো আরেকটা বিরতির সাথে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। চট্টগ্রামের হালি শহরের মুন্সিপাড়ায় একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে কোটি টাকার মালামাল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ফায়ার কর্মকর্তারা জানান, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে প্লাস্টিকের ক্যারেট রাখা ছিল। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এবার আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ঢাকা ইস্যুতে ট্রাম্পকে দিল্লির অবস্থান জানিয়েছেন মোদি, এমন তথ্য দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে আঞ্চলিক সংকট ছাপিয়ে ট্রাম্প মোদির বৈঠকে গুরুত্ব পেয়েছে বাণিজ্য আর সামরিক সহায়তা ইস্যু। এদিকে ভারতের কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান বিক্রির প্রস্তাবের কড়া সমালোচনা করেছে পাকিস্তান। মার্কিন সরকার পরিবর্তনের শুল্ক অভিবাসী ইস্যুতে যখন ভারতের উপর চাপ বাড়ছে, ঠিক এমন সময় পুরনো বন্ধু ট্রাম্পকে ফিরে পেতে মরিয়া নরেন্দ্র মোদী। উভয় দেশের সম্পর্ক ঠিক করতে চলে দীর্ঘ 4 ঘন্টা বৈঠক, যেখানে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের ক্ষমতার পালাবদলে মার্কিন ডিপ স্টেট জড়িত ছিল ট্রাম্পকে এমন প্রশ্ন ছুড়ে দেন ভারতীয় সাংবাদিক। What you would like to say about the Bangladesh issue? Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. তবে বাংলাদেশ ইস্যুতে দিল্লির অবস্থান ট্রাম্পের কাছে পরিষ্কার করেছেন মোদি, এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রা। With regard to recent developments in Bangladesh. 2030 সালের মধ্যে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য দ্বিগুণ বৃদ্ধি পেয়ে $500 বিলিয়ন হবে বলে জানান মোদি। ভারতের কাছে যুদ্ধ বিমান বিক্রির প্রস্তাব দেন ট্রাম্প, তবে তার বিরোধিতা করে উদ্বেগ জানিয়েছে ইসলামাবাদ। যুক্তরাষ্ট্রের সাথে ভারতের বাণিজ্য ক্রমাগত বেড়েছে। চীনের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে আবির্ভূত হয়েছে ভারত। এমন অবস্থায় আঞ্চলিক ইস্যুতে বেশ কৌশলী হয়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদেও এ ধারা অব্যাহত থাকবে বলে মত বিশ্লেষকদের। মাসুদ রানা, নিউজ 24। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা বিস্ফোরণে 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 7 জন। গণমাধ্যমের বরাতে জানা যায়, হারনাই এলাকায় রাস্তার পাশে একটি বিস্ফোরক ডিভাইস স্থাপন করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির কয়লা বহনকারী একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই বিস্ফোরিত হয়। নিহতদের মধ্যে সবাই শ্রমিক বলেও জানা গেছে। তবে এখনও এ হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
এবার নিউজ 24 স্পোর্টস। বাংলাদেশকে খাটো করে দেখায় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে জবাব দিলেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তার মতে শিরোপার জন্যই লড়াই করবে নাজমুল শান্তর দল। এছাড়াও দলে এক্স ফ্যাক্টরের কমতি নেই, বরং এই স্কোয়াডকে গেম চেঞ্জার হিসেবে দেখছেন ফাহিম। মঞ্চ প্রস্তুত, লড়াই শুরুর অপেক্ষা, দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু কতদূর যাবে টাইগাররা? উত্তরটা সময়ের হাতে, তবে অনেকের মনে সংশয়। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং তো বলেই দিয়েছেন বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের সম্ভাবনা বেশি। কারণটা অবশ্য সিনিয়রদের উপর অতিরিক্ত নির্ভরতা আর বড় মঞ্চে চাপ নিতে না পারার ইতিহাস। এ নিয়ে অধিনায়ক শান্ত নীরব থাকলেও বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন সাফ জানিয়ে দিলেন, শুধু অংশ নিতে নয়, শিরোপার জন্য লড়বে টাইগাররা। গত 4-5 মাসে বাংলাদেশ দলের যথেষ্ট উন্নতি হয়েছে, যেটা হয়তো রিকি পন্টিং দেখেনি বা এই সম্পর্কে রিকি পন্টিং ধারণা করতে পারবে না। আমাদের দলের অনেকগুলো গ্যাপের জায়গা ছিল, কিছু কিছু জায়গা ছিল যেখানে আমরা দ্রুত রান করতে পারতাম না, কিছু কিছু জায়গা ছিল যেখানে আমাদের কনফিডেন্সের অভাব ছিল। ওইসব জায়গার মধ্যে কিছুটা পার্থক্য বোধহয় আমরা এবার দেখতে পাবো। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারুণ্য ভরসা রেখে এগুচ্ছে বাংলাদেশ। দলে এক্স ফ্যাক্টরের কমতি নেই, তারপরও এই স্কোয়াডকে গেম চেঞ্জার হিসেবে দেখছেন নাজমুল আবেদিন। আমাদের 11 জন যারা খেলবে, 11 জনই কিন্তু এক্স ফ্যাক্টর খেলবে। এদের প্রত্যেকের সেই সক্ষমতা আছে, প্রত্যেকেরই ক্ষমতা আছে খুব পাওয়ারফুল ক্রিকেট খেলার, এগ্রেসিভ ক্রিকেট খেলার, এবং ওরা প্রত্যেকেই কিন্তু একটু অ্যাটাকিং ক্রিকেটার প্রত্যেকেই। বোলিং ডিপার্টমেন্টও আস্থা বিসিবির, পেস ইউনিট তো আছেই, সাথে রিশাদ হাসান হতে পারে বড় মঞ্চের বিস্ময়। আমাদের পেস অ্যাটাক নিয়ে মোটামুটি আমরা এখন গর্ব করতে পারি। পাশাপাশি কিন্তু একজন লেগ স্পিনার ইন্ট্রোডিউস হয়েছে এবং একটা রিলায়েবল পেস অ্যাটাক আছে। বিপিএল শেষে ওয়ানডে ফরম্যাট মানিয়ে নেওয়ার বড় চ্যালেঞ্জ হলেও প্রস্তুতি নিয়ে আশাবাদী বাংলাদেশ। মিশন একটাই, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন ইতিহাস লেখা। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। প্রাইজ মানি বেড়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির, গেলবারের তুলনায় যা 53% বেশি। শিরোপা জিততে পারলে নাজমুল হোসেন শান্তরা পাবেন বিশাল অঙ্কের টাকা। এছাড়া শুধুমাত্র টুর্নামেন্টে অংশ নিয়েই প্রায় 1.5 কোটি টাকা পেয়ে গেছে 2017 আসরের সেমিফাইনালিস্টরা। প্রায় 8 বছর পর আসর বসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। শিরোপার জন্য লড়বে বিশ্ব ক্রিকেটের সেরা 8 দল। খবরটা নতুন নয় যে হাইব্রিড মডেলেই হচ্ছে এবারের টুর্নামেন্ট, তবে সবশেষ আসরের চেয়ে প্রাইজ মানি বাড়ছে 53%। প্রেস কনফারেন্সে টাইগার অধিনায়ক শান্ত ট্রফি জেতার যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ হলে দেশে আসবে $22,40,000 টাকার হিসেবে, যা প্রায় 27 কোটি 6.5 লাখ টাকা। রানার আপ হলে অর্থের পরিমাণটা হয়ে যাবে অর্ধেক। সেমিফাইনালে বাদ পড়ে যাওয়া 2 দলের পকেটে ঢুকবে প্রায় 6 কোটি 77 লাখ টাকা। পঞ্চম ও ষষ্ঠ দলের প্রাইজ মানি প্রায় 4 কোটি 22 লাখ, আর সপ্তম অষ্টম স্থানে থাকা 2 দল পাবে 1 কোটি 69 লাখ টাকা। এছাড়া শুধুমাত্র টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্যই 8 দল পাবে 1 কোটি 51 লাখ টাকা করে, আর গ্রুপ পর্বের প্রতি জয়ের জন্য 41 লাখ টাকা তো থাকছেই। চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু কঠিন প্রতিপক্ষ ভারতের সঙ্গে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচ নিউজিল্যান্ড আর স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। প্রত্যাশা তো অনেকই থাকে টাইগার সমর্থকদের, আর সেটা পূরণ করতে হলে মিরাজ, তানজিদ, তাসকিনদের টক্কর দিতে হবে সেরাদের সাথে। বাংলাদেশ দল এরই মধ্যে পৌঁছে গেছে দুবাইয়ে। টুর্নামেন্ট শুরুর আগে টাইগাররা একটা প্রস্তুতি ম্যাচও খেলবে পাকিস্তান শাহিনসের বিপক্ষে। তৌসিফুল হাসান, নিউজ 24। মাঠের লড়াইয়ে সফল বিপিএল এর মতো ডিপিএলও স্বচ্ছতা চায় ক্লাবগুলো। বিপিএল এর আম্পায়ারিং এর প্রশংসা করে প্রভাবশালী সংগঠক ও লিজেন্ডস অফ রূপগঞ্জের চেয়ারম্যান জানালেন, এবারের ডিপিএল হবে গেল এক যুগের সেরা। বোর্ডের নির্বাচক ও পরিচালক বাড়ানোর বিষয়েও দিয়েছেন মতামত। এক যুগেরও বেশি সময় ধরে ক্রিকেট বোর্ডে চলছে নানা অনিয়ম, অনেক ক্লাবকেই দমিয়ে রাখা হয়েছিল। সেই অভিযোগ এখন পুরনো। নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর বিপিএল আয়োজন করেছে চ্যালেঞ্জের সাথে। সামনে আরেকটা চ্যালেঞ্জ, ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ। বিপিএল এর মতো ডিপিএলেও আম্পায়ারিং সহ সবকিছুতেই স্বচ্ছতা চায় ক্লাবগুলো। আমি যেটা মনে করি, বিপিএল এর যে লুফলগুলি ছিল, অরাজকতাটা ছিল, কিছু আপনারা আমরা পত্রপত্রিকা দিয়েছি, ব্যাটিং এর সাথে কিছুই ছিল, ওগুলি যদি বাদ দেন আম্পায়ারিংটা ঠিক ছিল। ওই লেভেলের এখন যদি আমাদের আম্পায়ারিং নিয়ে কমপ্লেন হয় না, ওই বিপিএল এর আম্পায়ারিংটা যদি ডিপিএল এ থাকে আমরা খুশি।
মাসখানেক আগে কমিটি ভাগ করে দেওয়া হয়েছে পরিচালকদের মধ্যে, এক একজনের কাঁধে একাধিক দায়িত্ব। এভাবে আর কতদিন চলবে? যত দ্রুত সম্ভব পরিচালক বাড়ানো অথবা নির্বাচনের পরামর্শই সংগঠকের। আমাদের ক্রিকেটের কর্তা বা সভাপতি এককভাবে সমস্ত কিছু পরিচালিত করতেছে, এটা না করে যদি সবার সম্মিলিত বুদ্ধি দিয়ে চলতো আরো সুন্দরভাবে চালাতে পারত। আর্থিকভাবে অনেক এগিয়ে থাকলেও পাইপলাইনে নেই ভালো ক্রিকেটার। পঞ্চপাণ্ডবের বিকল্প তৈরি হয়নি। নতুন বোর্ডের কাছে প্রত্যাশা কি ক্লাবগুলোর? আমরা যে একটা দল হিসেবে একটা চ্যাম্পিয়ন দল আমরা যখন করি, ফার্স্ট একটা ভালো এনভায়রনমেন্ট, সুন্দর পরিবেশ, মাঠ, একটা স্পোর্টিং উইটিং, একটা আম্পায়ারিং। লিজেন্ড অফ রূপগঞ্জ একসময় দাপট দেখিয়েছে মাঠের লড়াইয়ে। দেশের সেরা তারকারা খেলেছেন দলটিতে। এবারও তাসকিন শরীফুলদের নিয়ে দারুণ দল গঠন করেছে রূপগঞ্জ। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।